স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। জানি তোরা একটু টায়ার্ড আছিস, আজকে ক্লাস একটু আগেই শেষ হয়েছে, বাট একটু করে নে, একটু কষ্ট করে নে আমার জন্য। কালকে ছুটি দিচ্ছি তো। তো আগের দিন ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা বেসিক ইন্ট্রো দিয়েছিলাম, আজকে ওখানেই একটুখানি বলবো, ওগুলোই বলবো আরেকবার, বাট একটু ডিটেলড ওয়েতে, একটা কোয়েশ্চেনের ফর্মে। এক্সামে একটা কোয়েশ্চেন দেয়। তোমাকে কেউ জয়েন করাতে বলছে। আচ্ছা, দাঁড়া, দেখি। হুম। একটা কোয়েশ্চেন দেয় তোদের ট্রান্সপোর্টেশন প্রবলেমে অনেক সময়, যে ডিসক্রাইব or mathematically formulate a transportation problem. তো ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনটা কিভাবে হয়, আবার জয়েন করছে তারা, সেটা দেখাচ্ছি আমি। ব্যাক। একটু লেক, থিওরিটিক্যাল কোশ্চেন একটুখানি। Let in a transportation problem there are m origins and m origins O1 O2 OM and small n destinations. D1, D2, Dn. Let AI, আগের দিন বলেছি, quantity of product available at the ith origin बीजे একটা কি ছিল, quantity of product required বা demand at the jth destination CI যেটা কি ছিল,
transportation cost to transfer 1 unit of commodity from the ith origin to the jth destination. এক্সাইজ এটা কি, যেগুলো আমরা বের করব সব বললো মেথডগুলো, দ্য ইউনিটস of commodity transported from the ith origin to the jth destination. AI, BJ, CIJ এগুলো দেওয়া থাকবে আমাদের, বিভিন্ন মেথডের সাহায্যে আমরা এক্সাইজে ভ্যালুগুলো বের করব। ওকে, এবার আগের দিন ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমি কি বলেছিলাম, অ্যাজ আ বিজনেসম্যান যদি আমি চিন্তা করি, মাই এম ইজ টু মিনিমাইজ দ্য ট্রান্সপোর্টেশন কস্ট অফ মাই প্রোডাক্ট। একটা পার্টিকুলার অরিজিন থেকে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে আমি যে আমার সমস্ত জিনিসপত্র, কমোডিটিস, মালপত্র আমি যে ট্রান্সপোর্ট করব, এই কস্টটা মিনিমাইজ করা। তো এসেনশিয়ালি আ ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ অলওয়েজ আ মিনিমাইজেশন প্রবলেম। Then the problem is to determine the transportation schedule so as to minimize the total transportation cost. এটা কি হচ্ছে, স্যাটিসফাইং, খুব ইম্পর্টেন্ট এটা, availability and requirement conditions. It is also assumed that total availability is equal to the total
requirement, that is summation ai is equals to summation bj, মানে ব্যালেন্সড আছে, এটা আমি অ্যাজিউম করছি আগে থেকে। ওকে, এটা লেখা হলে বল, নেক্সট পার্টটায় যাবো। হয়নি, দাঁড়া দুটো লাস্ট লাইন লিখছি। লেখ লেখ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওটা ডায়াগ্রাম আঁকতে হবে, ওই জন্য এটা নতুন পেয়ে যাবো। ঠিক আছে, রো ওয়াইজ অরিজিনস, আমাদের এম খানা অরিজিন আছে O1 O2 OM, column wise destination, we have n destinations, so D1 D2 Dn. Availability AI A1 A2 AM, requirements B1 B2 BN। যখন অঙ্কটা দেওয়া থাকবে এরকম স্ট্রাকচারে থাকবে, আর কি দেওয়া থাকবে, সিআই যেগুলো C11 C12 C1M C21
C22, C2n, CM1, CM2, CMn। আমাদের কাজ হচ্ছে xi যেগুলো বের করা। এবার এই সেলের করসপন্ডিং xi এর ভ্যালু কত? x11, এর করসপন্ডিং x12, x1। যখন অঙ্ক করবি তখন সমস্ত সেল কিন্তু ফিল আপ হবে না, যেটা স্বাভাবিক, অঙ্ক করার সময় বুঝতে পারবি। যেই স্টাইলে লিখছি এই স্টাইলে কিন্তু লিখতে হয়। যখন অঙ্কগুলো করবি তখন অ্যাসাইনমেন্ট করা বলে ওগুলোকে। এবার যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা বললাম সেটা লিখি। আচ্ছা, তার আগে এটা হয়ে গেছে। এটা হয়ে গেলে বলিস, আমি ওর এলবিবি স্ট্রাকচারটা লিখব। Mathematically, the transportation problem can be stated as a linear programming problem. কিভাবে? মিনিমাইজ z, আগেই বলেছি কেন মিনিমাইজ হবে। Subject to the constraints প্রথমেরটা তো যে হবে, দ্বিতীয়টা মনে হয় আই হবে। প্রথমেরটা তো যেই আছে, মানে ওই আই সমান হচ্ছে 1 to up to
এম করেছো আর এইটা দ্বিতীয় এইটা এটা দ্বিতীয়টা বলছিস? ওই যে সামেশন লিখেছো নি তার পাশে যেটা কমা দিয়ে লিখেছো না সেটা বলছি। হ্যাঁ, সামেশন ওভার জে এক্স আই যে সেটা করলে এআই আসে, বাট এআই রানিং ফ্রম ওটাই দিয়েছি না, আই এর রেঞ্জটা দিয়েছি এখানে। সামেশন এক্স আই যেটা এআই কেন হচ্ছে এটা আমি এখানে না বলার চেয়ে অঙ্ক যখন করবি তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবি, তখন আমি পুরো হাতে করে দেখিয়ে দেবো যে কি করা হচ্ছে। আর সামেশন ওভার আই রানিং ফ্রম 1 টু আপ টু এম, ওটা কেন বিজে হচ্ছে এক্স আই এর উপর সাম করলে, সেটাও অঙ্ক করার সময় আরো ভালো বুঝতে পারবে। হয়ে গেছে এটা? বল তাহলে আজকে একটা অঙ্ক দিয়ে কেমন যায়? হ্যাঁ হয়ে গেছে। আমরা এতদিন মানে যখন ডুয়ালিটি করছিলাম, ডুয়ালিটিতে কিন্তু কোনো সলিউশন বের করিনি, জাস্ট একই জিনিসকে দুদিক থেকে দেখার চেষ্টা করেছি। বাট যখন এই যে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমে চলে এলাম, এরপর অ্যাসাইনমেন্ট সিমপ্লেক্স যখন করব, তখন কিন্তু সলিউশন বের করবো আমরা। এক্সআই এর ভ্যালুগুলো আমাদের দরকার এখানে, বিকজ সেটাই হচ্ছে এগুলোর মূল বক্তব্য। উই নিড আ সলিউশন হিয়ার। ডুয়ালিটিতে সলিউশনের কোনো জায়গা সেরকম নেই, আছে যদিও ডুয়াল সিমপ্লেক্স, বাট সেটা পরের জিনিস। এখানে আমাদের চেষ্টা হচ্ছে কস্টকে মিনিমাইজ করা, বারবার এটা বলছি শুরু থেকে। এবার তার জন্য আমাকে বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে। আচ্ছা, ফিজিবল সলিউশন এখানে কেন বলছি কেউ একটু বলতে পারবি? একটু চিন্তা করে বল। কস্টটা কোনোদিন নেগেটিভ হয় না সেই সেন্সে? না, ইন টার্মস অফ তুই ডিসিশন ভেরিয়েবলগুলোর টার্মে ভাব। এক্সাইজেকে আমি কি বলছি এখানে? মানে একটা ইউনিট অরিজিন থেকে যখন একটা ডেস্টিনেশনে যে ইউনিটটা পাঠাচ্ছি সেটা তো সবসময় জিরোর থেকে বড় হবে, একদম মানে বা ঠিক, একদম ঠিক, জিরো বা জিরোর থেকে বেশি, একদম ঠিক। এই জন্যই এখানে ফিজিবল সলিউশনই আসবে, ঠিক আছে? এইবার এই ফিজিবল সলিউশন খোঁজার চেষ্টায় 5খানা মেথড আছে, 5 মেথডস। কি কি? নর্থ ওয়েস্ট কর্নার মেথড, তারপর আসে রো মিনিমা মেথড, then we have column minima method, number 4 হচ্ছে matrix minima method, and the Maxwell of transportation problem, Vogel's approximation method। সবার লাস্টে আসছে, বাট এই আসল কাজটা করে। আমাদের কাজ হচ্ছে এখানে কস্ট মিনিমাইজ করা। তো আগের 4টে মেথড 1 থেকে 4 যেগুলো, সেগুলো দিয়ে সলভ করার পর আমরা একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাবো, এবং সেটার থেকে আমরা কস্টটাও বের করতে পারবো। বাট সেই কস্টটা কিন্তু মিনিমাম হতেও পারে বা নাও পারে, ঠিক আছে? বাট ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড যেটা, ওটা কি করে, দ্য মিনিমাম পসিবল কস্ট যেটা, ওটার একদম কাছে গিয়ে হিট করে ওটা, ঠিক আছে? হয়তো একদম মিনিমাম পসিবল কস্টেই ও গিয়ে দাঁড়ায়, বা ওর কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছায়, ঠিক আছে? এবার এই একদম যে মিনিমাম পসিবল কস্টেই পৌঁছচ্ছে কিনা, বা তা আরও ইমপ্রুভমেন্ট মানে আরও কস্টটা কমানো যেতে পারে কিনা, সেটা চেক করার জন্য একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে
এবার এই মোদি মানে হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাইড, ঠিক আছে? তো আজকে আমি নর্থ ওয়েস্ট কর্নার, রো মিনিমা এগুলো বলবো, ভগেলস অ্যাপ্রক্সিমেশনটা পরে আসবো, ভ্যাম, যেটাকে ভ্যামও বলে অনেক সময় short। ঠিক আছে, প্রথম চারটে। মডিফাইড মেথডের কাজটা কি? হ্যাঁ বল। মডিফাইড মেথডের কাজটা কি ওটা আরেকবার বলো। দেখ, আমাদের কাজটা কি, মিনিমাম কস্ট পৌঁছানো। তো এইবার তুই যে ভ্যাম দিয়ে যেই সলিউশনটা পাচ্ছিস, ওই সলিউশনটা দিয়ে কি মিনিমাম পসিবল কস্টে আমরা পৌঁছচ্ছি কি না ভেরিফাই করা, জাস্ট ভেরিফাই করে ওটা। ইটস আ কাইন্ড অফ টেস্ট বলতে পারিস, যে দ্য সলিউশন উইচ উই আর গেটিং বাই ইন টার্মস অফ দ্য ভ্যাম, ভগেলস অ্যাপ্রক্সিমেশন মেথডের টার্মে যেই আমরা সলিউশনটা পাচ্ছি, ইজ ইট দ্য বেস্ট অর নট, ওটা চেক করার জন্যই মোদি মেথড। বুঝতে পারলি? হ্যাঁ, মোদি কি তবে শুধু ভ্যামের জন্যই নাকি বাকিগুলোর ক্ষেত্রেও হয়? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করলি এটা। তুই বাকি মেথড করার পরও মোডি অ্যাপ্লাই করতেই পারিস, বাট আমি কি বললাম, যে ভ্যাম দিয়ে তুই যেই সলিউশনটা পাবি, ইট ইজ দ্য ক্লোজেস্ট সলিউশন টু দ্য মিনিমাম কস্ট। তো আমি বারবার ইটারেশন করে এখান থেকে এখানে না গিয়ে আমি একবারে ভ্যাম করেই না আমি মোদি করি, ওটাই ভালো হয় কি, তাই তো? ওটাই তো বেটার। একদম কাছে গিয়ে তারপর মোদি করলাম, তারপর যদি ইমপ্রুভমেন্ট হয় ভালো, আমি আরেকবার সে মেথড আছে বলবো সেটা। বাট যদি এখানেই আগেই ভ্যাম দিয়ে আমি মিনিমাম কস্ট পেয়ে যেতে, তাহলে আমি আগেরগুলো নিয়ে ভাবতে যাবোই বা কেন? বাট যেহেতু তোদেরকে শেখাতে হবে, যেন সবকটা মেথড আমি বললাম। বুঝতে পারলি? এক্সামে চিন্তা নেই, এক্সামে এটাই আসে, ভ্যাম অ্যান্ড মোদি। প্র্যাকটিক্যাল যখন করবি, ভ্যাম আর মোদি, আর ভ্যাম আর মোদি ডেসক্রিপশন চাইবে হচ্ছে তোদের থিওরিতে। নর্থ ওয়েস্ট কর্নার রুল দিলেও দিতে পারে, বাট এগুলো হচ্ছে জাস্ট মানে কাইন্ড অফ হিট অ্যান্ড ট্রায়াল মেথড। এটা দিয়ে হলো না, দেন এটা, এটা দিয়ে হলো না, দেন এটা, এটাও হলো না, এটা হলো না, এটা দিয়েই হবে দ্য মিনিমাম কস্ট। ঠিক আছে, চল এটা অঙ্ক দিয়ে দেখানো যাক। নর্থ ওয়েস্ট কর্নার রুল। তাহলে এখান থেকে তোমার থিওরিতে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে থিওরিতে কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে লেখালাম না, দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম, এটা আসতে পারে একটা। ঠিক আছে, আর তাছাড়া এই যে পাঁচখানা মেথড বললাম, এইগুলোর কিছু রুল আছে, বুঝতে পারলি তো? ওই রুলগুলো আমি আর বলছি না, আমি অঙ্কগুলো করানোতেই রুলগুলো তোরা বুঝতে পেরে যাবি। ওই রুলগুলোকেই কথায় লিখতে দেয় থিওরি এক্সামে, ওগুলো আর আমি বেকার রিডিং করছি না। এই পাঁচখানা মেথডেরই পুরো ডেসক্রিপশনগুলো চায়, বুঝতে পারলি তো? আর মোদি মেথডের ডেসক্রিপশন চাই, এই আর কিচ্ছু। আচ্ছা, এটাকে কস্ট ম্যাট্রিক্সও বলে, বিকজ কস্টগুলোই শো করছে। কস্টগুলো দেওয়া আছে সেলে। অ্যাভেলেবিলিটিও দেওয়া আছে।
রিকোয়ারমেন্টও দেওয়া আছে। ফার্স্টে চেক কর যে এটা ব্যালেন্সড কি আনব্যালেন্সড। কি আসছে? সামেশন এআই কত? 43 আসছে। 43 ব্যালেন্স আর এটা 41 আসছে। 41 আসছে। বি মানে বি যেটা আসছে দুটোই। এই 43 1 কি করে আসছে? না না সরি হ্যাঁ হ্যাঁ তো যেহেতু এটা হচ্ছে we have a balanced transportation problem. নর্থ ওয়েস্ট কর্নার রুল। আচ্ছা বলতো এখানে দ্য নর্থ ওয়েস্ট কর্নার কোনটা এই কস্ট ম্যাট্রিক্সটা? O1D1 O1D1 একদম ঠিক। সো উই স্টার্ট ফ্রম O1D1। নামের মধ্যেই লুকিয়ে নর্থ ওয়েস্ট কর্নার, আমরা স্টার্ট করব নর্থ ওয়েস্ট কর্নার থেকে O1D1 থেকে। এইবার অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? আমি xi এর ভ্যালু কি করে পুট করব এখানে? আমি চেক করব O1D1 যেই সেলটা, ঠিক আছে, এর করসপন্ডিং অ্যাভেলেবিলিটি কত আছে? 16। এর করসপন্ডিং রিকোয়ারমেন্ট কত? 12, ঠিক আছে? এই দুটো দেখব অ্যান্ড তার মধ্যে থেকে দেখব মিনিমাম অফ 12 অ্যান্ড 16 সেটা কত হচ্ছে? 12। আমি এখানে 12 অ্যাসাইন করব। ওকে, এইবার এখানে 12 অ্যাসাইন হয়ে গেল। রিকোয়ারমেন্ট কত ছিল এইখানে? D1 এ 12, স্যাটিসফাইড, ক্রস করে দে, ঠিক আছে? এখানে অ্যাভেলেবিলিটি 16 ছিল, 12 খানা বেরিয়ে গেছে, তাহলে কটা পড়ে আছে? 4টে। ক্রস মেরে ফোল্ডে। এইবার কোন দিকে মুভ করব বলতো? এদিকে কিন্তু আর যেতে পারবো না, কেন? দেখ স্যাটিসফাই করে গেছে, এখানে তো আর কিছু নেই, পুরো ক্রস আউট, 12 পুরো মিট হয়ে গেছে। এখানটা আরেকবার বলো না, বুঝতে পারলাম না। আচ্ছা দাঁড়া। মেথডটা আমি কি বললাম? নর্থ ওয়েস্ট কর্নার রুল। আমি স্টার্ট করব দ্য নর্থ ওয়েস্ট কর্নার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স থেকে। এখান থেকে যখন স্টার্ট করছি, ফার্স্ট সেলে আমি কি দেখব? আমার অ্যাভেলেবিলিটি দেখব, আমার রিকোয়ারমেন্ট দেখব, ঠিক আছে? দুটো জিনিসকে আমি দেখব সেই সেলের করসপন্ডিং। তো এই সেলের করসপন্ডিং দেখ, অ্যাভেলেবিলিটি 16 আছে অ্যান্ড রিকোয়ারমেন্ট 12 আছে। এইবার অ্যাভেলেবিলিটি আর রিকোয়ারমেন্টের মধ্যে যেটা মিনিমাম হবে সেটা এখানে কত আসছে? 12। মিনিমাম যেটা সেটাকে আমি অ্যাসাইন করব এখানে। ওকে, এই অ্যাসাইনমেন্ট করার পর এখানে 12 রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে? মানে ব্যাপারটা এবার ভাব, ডেস্টিনেশন 1-এ 12 ইউনিটস রিকোয়ার্ড ছিল, 12 ইউনিট সে পেয়ে গেছে ফ্রম অরিজিন 1, ঠিক তো? তাহলে ওর রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড, ক্রস, আর তো কিছু পাবে না, আর তো নেওয়ার ওর কাছে মানে ওর রিকোয়ারমেন্ট নেই, আর তাই ও নেবেও না এখান থেকে আর কিছু।
এইবার অরিজিন ওয়ানের কাছে ছিল 16খানা, অ্যাভেলেবিলিটির কাছে 16খানা ছিল, ঠিক আছে, 16খানা সাপ্লাই করার ক্ষমতা ওর আছে, ও 12খানা কমোডিটি সাপ্লাই করে দিয়েছে ডেস্টিনেশন ওয়ানে, তাহলে ওর কটা পড়ে থাকছে? 16 minus 12, দ্যাট ইজ 4। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইবার দেখ, এইদিকে হয়ে গেছে আমার স্যাটিসফাই, এদিকে আমি আর মুভ করতে পারবো না, এখানে রোড ব্লক। আমি কিন্তু ডায়াগোনালিও যেতে পারবো না, এটাও মাথায় রাখবি, ঠিক আছে? ডায়াগোনালি যাওয়ার কিন্তু নিয়ম নেই এই মেথডে, তাহলে আমাকে এদিকেই যেতে হবে। ওকে, তো এর পরের সেলটা কোনটা? এটা ফ্রম দ্য নর্থ ওয়েস্ট কর্নার, নর্থ ওয়েস্ট মোস্ট কর্নার রুল থেকে আমি কোথায় আসছি? এই সেলটায় আসছি, আই রিচ দিস সেল। এই সেলে এবার আমি আবার দেখবো আমার অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিকোয়ারমেন্ট। এইবার এই সেলে আমার অ্যাভেলেবিলিটি কত হয়ে যাচ্ছে? 4, আর রিকোয়ারমেন্ট কত? 14। মিনিমাম অফ দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট 4 আসছে, আমি অ্যাসাইন করছি 4। এই 4 অ্যাসাইনমেন্ট করার পর কি হচ্ছে, অরিজিন ওয়ানের কিন্তু টোটাল যেটা অ্যাভেলেবিলিটি ছিল ও কিন্তু পুরোটা দিয়ে দিচ্ছে, ওর কাছে যা কিছু স্টক ছিল কিন্তু পুরোপুরি সাপ্লাই করে দিচ্ছে, ঠিক আছে? তো 4 ক্রস হয়ে গেল এখানে। বাট ডেস্টিনেশন 2 এর রিকোয়ারমেন্ট কত ছিল? 14 ইউনিটস। ও কত পেল? 4। এখনো কিন্তু ওর খিদে মেটেনি, তাহলে কত থাকছে? 10। 14 minus 4, 10। এবার এদিকে মুভ করার জায়গা নেই, কারণ স্যাটিসফাইড, রোড ব্লক, এইখানে এখনো স্যাটিসফাইড হয়নি, আমি এই সেলে মুভ করব। আবার এই সেলের করসপন্ডিং কি আছে? আমার অ্যাভেলেবিলিটি 12, রিকোয়ারমেন্ট 10। পুট করব। তো অরিজিন 2 থেকে ডেস্টিনেশন 2 10 ইউনিটস গেল, অ্যান্ড ইন টোটাল দেখ ডেস্টিনেশন 2 এর কিন্তু সমস্ত রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড হয়ে গেল। বোঝা গেল? আর অরিজিন 2 এর টোটাল স্টক ছিল 12 ইউনিটস, ও 10খানা ইউনিট দিয়ে দিল ডেস্টিনেশন 2 কে, তাহলে ওর কটা পড়ে থাকছে? 12 minus 10, দ্যাট ইজ 2। এইবার এইখানে স্যাটিসফাইড হয়ে গেছে, ঠিক আছে, বাট এখনো কিন্তু এদিকে আমি যেতে পারি, কারণ দেখ এখানে কিন্তু স্যাটিসফাই হয়নি। আই মুভ টু দিস সেল। ওকে, এইবার তোরা বল এখানে কি অ্যাসাইন করব? এখানে কি 2 অ্যাসাইন হবে? হ্যাঁ, মিনিমাম অফ 2 and 9, দ্যাট ইজ 2। অরিজিন 2 থেকে ডেস্টিনেশন 3 স্যাটিসফাই করে গেল, অরিজিন 2 এর সমস্ত স্টক শেষ, ও আর কাউকে কিছু দিতে পারবে না। ডেস্টিনেশন 3 এর রিকোয়ারমেন্ট 9 ছিল, ও এখন 2টো পেল, এখনো 7খানা কিন্তু জায়গা ফাঁকা আছে। এবার এদিকে আর যেতে পারবো না, কেন স্যাটিসফাইড করে গেছে, আমাকে নিচে নামতে হবে। উই মুভ টু দিস সেল। আবার এখানে কি অ্যাসাইন করব তোরাই বল? 7। 7, গুড। ব্যাস 7 হয়ে গেল, স্যাটিসফাই করে গেল। এখানে 15 ছিল, অরিজিন 3 এর কাছে 15 ইউনিটস ছিল, ও 7 ইউনিটস দিয়ে দিল, ওখানে কত পড়ে থাকছে? 8। এবার এই সেলেই আমাকে আসতে হবে, আর কোনো যাওয়ার জায়গা নেই, আর এখানে 8 8 8 ছাড়া আমার কাছে লেখার কোনো জায়গা নেই। বোঝা গেল? 3টে অরিজিন থেকে 4টে ডেস্টিনেশন আমি ট্রান্সপোর্ট করলাম জিনিসপত্র, এবং সবার
রিকোয়ারমেন্টও স্যাটিসফাইড, সবার অ্যাভেলেবিলিটিও মিট করে গেল। ক্লিয়ার? দাদা বল। বলছি যে ওই এক্সারসাইজে যেটা তুমি বলেছিলে যে ওই টোটাল ইউনিট যতটা ট্রান্সপোর্ট হচ্ছে তাই তো, হুম। তো এবার কি ধরো O2 থেকে D1 এ কোনো এক্সারসাইজে নেই, তার মানে কি O2 থেকে D1 এ কিছুই যাবে না? না, যাবে না তো, যাবে না তো। মানে একজন ডিলারের তো এটাই মোটিভ থাকা উচিত যে সবকটা অরিজিন থেকে সবকটাই পাঠানো। তো হ্যাঁ, সেটা ঠিক এরকম আছে, বাট ওকে তো ওর কস্টটাও দেখতে হবে না। হয়তো O2 থেকে D1 কিছু একটা পসিবল ছিল। দেখ, এগুলো তো পুরোপুরি হিট অ্যান্ড ট্রায়াল মেথডে করছি, হ্যাঁ। এবার O2 থেকে D1 এ হয়তো কোনো কিছু একটা অ্যাসাইনমেন্ট পসিবল ছিল, বাট কস্ট হয়তো বেড়ে যাবে বা কস্ট কমতেও পারে। তুই ঠিকও বলতে পারিস, আমি জানি না পরে যখন আবার অন্য মেথড দিয়ে সেম ম্যাট্রিক্সটা আমি করব, হয়তো O2 থেকে D1 কোনো অ্যাসাইনমেন্ট আসতেও পারে, বলা যায় না। ঠিক আছে, বলছি না, এই 5খানা মেথডের মধ্যে প্রথম 4টে মেথড কিন্তু পুরোপুরি হিট অ্যান্ড ট্রায়ালের মতন, এগুলোর কিন্তু খুব একটা মানে রিলায়েবিলিটি নেই, কারণ এখানে যেই কস্টটা আমরা পাবো, এখনো কস্ট বের করিনি, কস্ট বের করাটা আমি বলছি, এই কস্টটা কিন্তু মিনিমাম পসিবল কস্টের থেকে অনেকটা দূরেই মোটামুটি। ভ্যাম দিয়ে যেটা পাবো ওটাই একদম সব থেকে ক্লোজেস্ট ওয়ান। ঠিক আছে, এবার কস্ট বের করার পালা। এই যে যেগুলো আমি লিখলাম এগুলো কিন্তু এক্সাইজে, অ্যান্ড এইগুলো যেগুলো আগে থেকে লেখা আছে 4, 6, 9, 5 এগুলো কিন্তু সিআইজে। ঠিক আছে, তাহলে কস্টটা কেউ আমায় বলতো। টু টু সিক্স হচ্ছে। বাহ, এটা হচ্ছে কস্ট এলো। বাট তার আগে তো আরেকটা কিভাবে আসছে একটু বলবে? হ্যাঁ 2 to 6 টা কিভাবে আসছে একটু বলবে, মানে একটু এক্সপ্লেন করবে আচ্ছা, জায়গাটা। হ্যাঁ বলছি। এই তো 12 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 6 প্লাস, তাই তো করছি। দেখ, সাম ওভার সিআইজে এক্সাইজে, সিআইজে গুলো দেওয়া আছে, আমি এক্সাইজে গুলো বসালাম, এবার প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট করে সাম করে দিচ্ছি, আর কিচ্ছু না। যেখানে যেখানে অ্যাসাইনমেন্ট হয়নি ওখানে আমি দেখবো না, যেখানে যেখানে হচ্ছে খালি সেখানেই দেখবো। ঠিক আছে, মিনিমাম কস্ট এটা এলো। তার আগে এটা একটু লিখতে হয়, দ্য ইনিশিয়াল BFS basic feasible solution by northwest method, northwest corner rule বা method is x11 equals to 12, x12 equals to 4, ঠিক আছে, x22 equals to 10, x23 equals to 2, x33 তাই তো, হ্যাঁ, equals to 7, x34 equals to 8. এইবার এখানে একটা ডিজেনারেসি অ্যান্ড নন ডিজেনারেসি চেক করার একটা রুল বলে দিচ্ছি। যে কটা অ্যালটমেন্ট হয়েছে সব কটা পজিটিভ তো, 12, 4, 10, 2, 7, পজিটিভ ছাড়া হবেও না এখানে। এইবার এখানে m প্লাস n কত বলতো কেউ? m হচ্ছে নাম্বার অফ অরিজিন, দেখ আমি এখানে লিখিয়েছি আগের ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনে, n হচ্ছে নাম্বার অফ ডেস্টিনেশন। এখানে 3টে অরিজিন, 4টে ডেস্টিনেশন, m প্লাস n হচ্ছে 7। ঠিক আছে, আমি দেখব m প্লাস n মাইনাস 1
এটা হচ্ছে 6 এই ভ্যালুটা, আর কতগুলো পজিটিভ অ্যালটমেন্ট হয়েছে। ঠিক আছে, কতগুলো অ্যালটমেন্ট হয়েছে দেখ তো, 6খানা। 1 2 3 4 5 6। এই m প্লাস n মাইনাস ওয়ান কোয়ান্টিটিটার সাথে যখন নাম্বার অফ পজিটিভ অ্যালটমেন্টস ইকুয়াল হয়ে যাচ্ছে, the solution is non-degenerate. ঠিক আছে, আর যদি নাম্বার অফ পজিটিভ অ্যালটমেন্টস ঠিক করে লিখি। দাদা এটা নন ডিজেনারেট কিভাবে বুঝলে? ওই m+n-টার সাথে m+n-1টা ইকুয়াল হয়নি বলে? না না, m প্লাস n তাহলে? মাইনাস ওয়ান কোয়ান্টিটিটা দেখবো, ঠিক আছে, আমরা সেটা এখানে 6 আসছে, এবং কতগুলো অ্যালটমেন্ট হয়েছে দেখ, 6খানা, তাই তো? x11 x12 x22 x23 x33 x34, 6খানা অ্যালটমেন্ট হয়েছে। এই অ্যালটমেন্টের সাথে যদি আমার এই m প্লাস n মাইনাস ওয়ান এই কোয়ান্টিটিটা ইকুয়াল হয়ে যায়, তাহলে নন ডিজেনারেট। আর যদি number of positive allotments is less than m plus n minus 1, then solution is degenerate. ওকে, হ্যাঁ। এইবার এটা গেল নর্থ ওয়েস্ট কর্নার রুল। ঠিক আছে, তোরা একটা অঙ্ক কর দেখি, এটার উপর বেস করে লিখছি। কর দেখি। এখানে কি বসবে? 8। 8। তারপর
ওই 8 মনে হয় 4টা ঢুকবে আর ওখান থেকে 18 - 4 হয়ে 14 পড়ে থাকবে। এইবার কি করবি বল, এখানেও সেম এখানেও সেম, ঠিক আছে? এখানটা কি আটকে গেছিল অনেকে? হ্যাঁ কিছুই না, মিনিমাম অফ দুটো সেম জিনিস, তাই ওটাই বসবে। এইবার ব্যাপারটা হচ্ছে মুভ করব কোন দিকে, তাই তো? এদিকেও যাওয়ার নেই, এদিকেও যাওয়ার নেই, এদিকেও যাওয়ার নেই। নিচে যাওয়া যেতে পারে, বাট আমি এদিকে গেলাম। দেখ ডিফার করে, এটা এখানেও যাওয়া যেতে পারে, এখানেও যাওয়া যেতে পারে। এখানে গেলেও কি হতো দেখ, যদি আমি যদি এটায় যাই কি হবে, এখানে আগে থেকেই স্যাটিসফাই করা আছে, তো এখানে আমি কিছু বসাতে পারবো না। কেন, এখানে রিকোয়ারমেন্ট 13 থাকলেও O2 কিন্তু ওর সমস্ত স্টক কমপ্লিট করে ফেলেছে, তো O2 থেকে D3 তে কিছু যাবেই না, জিরো। এইবারে আমি কোন দিকে যাবো বল? এবার নিচে নাম ওই 9 যে যদি আমি এইটা নিতাম, দেখ যদি আমি এখান থেকে দাঁড়া, এটাই আমি আসছি, যদি আমি এইখান থেকে এখানে না গিয়ে এখান থেকে এখানে আসতাম, এখানেও কিন্তু জিরোই বসাতে হতো আমাকে, বুঝতে পারছিস? কেন দেখ এখানে অ্যাভেলেবিলিটি 16, O3 এর কাছে 16 ইউনিটস আছে, বাট D2 ডেস্টিনেশন 2 এর কিন্তু 14 ইউনিটস ওর রিকোয়ারমেন্ট স্যাটিসফাই আগেই হয়ে গেছে, তো এখানে ওকে ও কিছু দেওয়ার নেই। এখানে O3 থেকে D2 তে কিছুই যাবে না, 0 ইউনিটসই যাবে, আর তোকে আবার এইখানেই আসতে হবে। তো ইউ গো দিস ওয়ে অর দিস ওয়ে, দ্য রেজাল্ট ইজ দ্য সেম। এবার এখানে কত বসবে? 13। 13। এখানে 3। দাদা বল। বলছি, ওই যে জিরো অ্যালোকেট করলে ওটা কি মানে কাউন্ট করবো আমরা? কারণ যদি আমরা জিরো অ্যালোকেট না করে আমি করেছি, ওটাতে ডিজেনারেট এসছে, গ্রেটার দ্যান আসছে, মানে জিরোটা তুমি অ্যালোকেট করলে ওটা কি কাউন্ট হবে ওই অ্যালোকেশনে? না, আমি কি লিখেছি, নাম্বার অফ পজিটিভ অ্যালটমেন্টস। আচ্ছা, সবসময় গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে ঠিক আছে। ডিজেনারেট এসছে, ঠিক আছে। হ্যাঁ 5টা, এমনি তো 6টা, এই 6 আসছে। একদম ঠিক। আচ্ছা এক্সাইজ এর টার্মে আমাকে একটু বলতো সলিউশনটা। 320 আসছে। আমাকে এক্সাইজ এর টার্মে ওটা বল সলিউশনটা। হ্যাঁ কস্ট 320, ঠিক আছে ঠিক আছে, 320 ইউনিটস, 320 ইউনিটস লিখবি, ইউনিটস কতটা লিখবি, নাহলে কিন্তু কেটে দেবে। X11 হচ্ছে 8, X12 হচ্ছে 4, X22 14, X33 13, X34 হচ্ছে 3। এই X23 ও তো একটা হয়েছে 0, ওটা বলবি তো? তুমি তো বললে নন নেগেটিভ হবে। দাঁড়া ওটাকে বলতে হবে, ওটা আমি পরে আচ্ছা। পরে, ওটা তো সলিউশন, তো এটা 0 তো একটা ভ্যালু। তবে ওটা হচ্ছে 323, X23 হচ্ছে 0, ঠিক আছে, X33 হচ্ছে 13 আর X34 হচ্ছে 3। এইবার আমি যখন ডিজেনারেসি চেক করব, তখন আমি কি দেখবো, m + n - 1, এটা কত, এখানে 6,
which is exceeding the number of positive allotments, যেগুলো more than 0, এইগুলো আমার পজিটিভ অ্যালটমেন্ট। Six is more than 5, hence the solution is degenerate. বোঝা গেল? আরেকটা অঙ্ক করে আজকে তোদেরকে ছুটি দিচ্ছি। নট টেস্টই করবো আজকে একটা, তোরা কর। ওই যে লিখলে m plus n minus 1 6 greater than number of positive allotments equals to 5, তারপর কি লাইনটা লিখেছিলে? The solution is degenerate, hence the solution is degenerate. বলবি আমাকে আনসার। ফার্স্ট স্টেপ হচ্ছে চেক whether it is balanced or not. লিখবি here we have যেহেতু সামেশন এআই এন্ড সামেশন বি যেটা 30 ইকুয়াল হয়ে যাচ্ছে, in the given transportation problem is balanced. এরপর start the allocation. এটা নন ডিজেনারেট হচ্ছে। আচ্ছা, না না সরি, ডিজেনারেট মানে এটা m প্লাস n মানে দুটো ইকুয়াল হচ্ছে, ওটাতে কি হবে তাহলে? নন ডিজেনারেট। হ্যাঁ নন ডিজেনারেট। অ্যালোকেশন গুলো বল। 10 ফার্স্টে, তারপরে ওই 5-এর ওপরে হবে 2। এই 5-এর উপরে কেন? সেল নাম্বারটা বল, xi এর টার্মে বল। হ্যাঁ 1 2 x1 xi, হ্যাঁ x1 2 তে 2। হ্যাঁ, তারপরে x2 2 তে হবে 7, তারপর হবে 2 3 তে 3, আর 3 3 তে 8। পারফেক্ট। তো m প্লাস n, আচ্ছা কস্ট কত আসছে? 157
157 ঠিক। ইউনিটস, দয়া করে এটা লিখতে ভুলো না, ইউনিটস না লিখলেই কেটে দেবে পুরো, এক্সামিনাররা নাম্বার কাটার জায়গা খোঁজে, ঠিক আছে? আর যেহেতু এখানে m plus n minus 1 ভ্যালুটা 5 is equal to the number of positive allotments which is also 5, আচ্ছা x3 দাদা ওটা 150 হবে। 150 হবে, হ্যাঁ 70 এখানে ওখানে 21 আর 9 30 হয়ে যাচ্ছে না, বাকি সব তো জিরোতেই জিরো টার্মসে সরি ওটা 28 না, সরি আমি ভুলে যাবো, ঠিক আছে। m plus n minus 1 আসছে কত, 5, নাম্বার অফ positive allotments 5, and the solution is non-degenerate. Okay, ঠিক আছে, নর্থ ওয়েস্ট কর্নার মেথড এর পরের দিন বাকিগুলো আমি বলবো, একটু টাইম লাগবে দেখতে। হ্যাঁ বল। বলছি আমার না অনেক কটা জিনিস গুলিয়ে যাচ্ছে, মানে ধরো একদম শুরুতে তুমি যেটা বলেছিলে যে এক্সারসাইজের যে এই সেই বলেছিলে না বিএফএস ডিজেনারেট ওইগুলো সলিউশন সলভ করা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ওখান থেকে তো তুমি মানে ওখান থেকেও তো এক্সারসাইজের ভ্যালু পাচ্ছি, এখান থেকেও এক্সারসাইজের ভ্যালু পাচ্ছি, ওখানেও ডিজেনারেট এখানেও ডিজেনারেট, মানে তো মানে ওইটা কেন করছি বা এটাই বা কেন করছি আলাদা করে? আচ্ছা ওখানে ডিজেনারেসিটা ছিল সেটা অন্য একটা জিনিস কারণে ছিল, এখানে যেটা আছে সেটা কিন্তু একটা অন্য কারণে, বাট দে আর নট, ওইভাবে ডিফারেন্সটা কিন্তু নয়। ডিজেনারেসি ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম, এটা তোদেরকে আমি একটা পার্ট আছে, এটা আমি বলবো পরে, এটা আমি এখনো বলিনি, ঠিক আছে? এটা আমি বলবো, চিন্তা নেই, এই পার্টটা বলার আছে একটুখানি। কি ভালো কোশ্চেনই তুলেছিস যে কোনটা কেন করছি, এটা আমি বলবো, ঠিক আছে? এটা একটা কোশ্চেনও আসে ডিজেনারেসির ক্ষেত্রে, তখন একটা ওই জিরো অ্যালটমেন্ট একটা ব্যাপার আছে, আমি বলে দেবো, ঠিক আছে? ওকে, আর কোনো প্রবলেম কারো রিগার্ডিং নর্থ ওয়েস্ট কর্নার? ঠিক আছে, আজকে এতটাই, গুড নাইট।